এখন মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার গতিপথ এবং বাংলাদেশের সাংস্কৃতিক রাজনৈতিক পরিসর শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন লেখক গবেষক জনাব সোহুল আহমদ। আমি তাঁকে প্রবন্ধ উপস্থাপনের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবস 2025 উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত আজকের এই সেমিনারে উপস্থিত সভাপতি, সভাপ্রধান, আলোচক, স্বাগত বক্তা এবং আমার সামনে উপস্থিত যারা আছেন সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি বাংলা একাডেমির প্রতি শুরুতে কৃতজ্ঞতা জানাই যে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আপনারা জানেন যে আজকে আমার প্রবন্ধের শিরোনাম মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার গতিপথ ও বাংলাদেশের সাংস্কৃতিক রাজনৈতিক পরিসর। সৌভাগ্যক্রমে বাংলা একাডেমির 25শে মার্চের স্বাধীনতা দিবস এবং গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারেও প্রবন্ধ পাঠের সুযোগ হয়েছিল। তো না, সেদিন অন্য পাঞ্জাবি ছিল। তো সেখানেও আমাদের আমার আলোচনাটা আসলে ওইটার একদম ধারাবাহিকতা বলা যায়। ওইটা খুবই ন্যারো, খুবই স্পেসিফিক একটা টপিকের উপরে ছিল, শুধু জেনোসাইড ডিনায়াল নিয়ে। কিন্তু কমন টার্মটা হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক রাজনৈতিক পরিসর, এই জায়গাটা কমন। তো বলা যায় যে আসলে ওই আলোচনারই সৌভাগ্যক্রমে একটা ধারাবাহিক বক্তব্য আবার হচ্ছে বাংলা একাডেমি আমার দেওয়ার সুযোগ হইল। আমরা আসলে আজকে যখন দাঁড়ায়, আমি যখন প্রবন্ধটা রেডি করতেছিলাম তখন গতকালকে সোশ্যাল মিডিয়াতে বুদ্ধিজীবী দিবস নিয়ে জামাতে ইসলাম সহ আরও বিভিন্ন জায়গা থেকে যে ধরনের বক্তব্য আসতেছিল, তখন আমি একটু চাপের মধ্যেই পড়ে গেছিলাম। কারণ আমি যখন টপিক দেই এবং একজন লিখতে বসি, আমি বেসিক্যালি এক ধরনের ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি নিচ্ছিলাম আমাদের এখানকার যে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা সেই বিষয়ে। তো একদিকে মুক্তিযুদ্ধের ডমিনেন্ট ইতিহাস চর্চার ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি নিচ্ছি, আবার হচ্ছে অন্যদিকে জেনোসাইড ডিনায়ালের যে প্রবল আপনার বাজারে এটার উত্তাপ ছড়াচ্ছে। তো এই দুই জায়গার মধ্যে আমি আসলে এক ধরনের টেনশনে পড়ে গেছিলাম যে আসলে আমি যখন আলাপ করব তখন আমার আলাপটা অনেক বেশি পরিমাণ মিসকোটেড কিংবা অনেক বেশি পরিমাণ রিপ্রেজেন্টেড হইতে পারে সেই জায়গা থেকে। তো তারপরে ভাবলাম যে না, শেষ করি। তো এই সব কিছু মাথায় রেখেই আমরা আলাপে ঢুকি। আমি শুরুতেই জাস্ট কয়েকটা জিনিস একটু বলে নেই যে এক নম্বর, এটা আসলে গতকালকে পরিস্থিতির কারণে আমাকে এই নুক্তাগুলো দেওয়া লাগতেছে। প্রথম নুক্তা হচ্ছে এই যে আমি আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা করব না, আমি আসলে একজন ইতিহাস চর্চার ইতিহাস নিয়ে আলোচনা করব। যদি ব্রডার ক্যাটাগরিতে আমার আলোচনাকে বলা হয় তাহলে আমি পলিটিক্স অফ হিস্ট্রি নিয়ে আসলে আলোচনা করব। কিংবা বলা যায় যে আরেকটা নাম বলতে পারি যে আমি আসলে হিস্ট্রি অফ নেরেটিভস মুক্তিযুদ্ধের, সেটা নিয়ে আমরা আসলে আলাপ করব। ফলে সেই অর্থে আমি আসলে মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস এখানে আসলে বলবো না, বরঞ্চ মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কিছু আলোচনা আমি এই জায়গায় করব। আমার প্রধান আর্গুমেন্টটা এখানে থাকবে যে আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা কিভাবে এখানকার কালচারাল, ইন্টেলেকচুয়াল এবং পলিটিক্যাল স্ফেয়ারকে প্রভাবিত করছে। এগেইন উল্টো জিনিসটা আবার ক্রমাগত করছে। বিখ্যাত ইতিহাসবিদ যেমন আপনার এরিক হবসন কিংবা হচ্ছে রমিলা তাপার যেটাকে বলেন যে অনেকটা হিস্ট্রি এজ এ প্রেজেন্ট অথবা প্রেজেন্ট এজ এন হিস্ট্রি, বর্তমান রূপে ইতিহাস, ওনারা যে জায়গা থেকে বলেন যে আসলে বর্তমানে দাঁড়িয়ে আমি ঐতিহাসিক কোনো ঘটনার দিকে আমার বর্তমানের জরুরত মেটানোর জন্য আমি আসলে অতীতের দিকে তাকায় থাকি, সেই জায়গা থেকে বলা যেতে পারে। কিন্তু আমারটা আসলে সেখান থেকেও একটু ডিফারেন্ট। আমি বরঞ্চ আমাদের এখানে যে সমালোচনাটা আমরা এখন করব সেটা আসলে ঠিক ওই হিস্ট্রি এজ এ প্রেজেন্ট এই ক্যাটাগরিতে আমি ফেলবো না। সাথে আরেকটা আসলে নুক্তা দেওয়া উচিত। এই পুরো পরিস্থিতি আমি যে কারণে বললাম যে বারবার আসলে নুক্তা দিয়ে মূল আলাপে ঢুকার আগে আমাকে অনেকগুলো ফুটনোট দিয়ে আমি আসলে ঢুকি। আরেকটা হচ্ছে যে হিস্ট্রি অ্যান্ড ন্যারেটিভ, আমরা যাকে বয়ান বলি, আজকাল বয়ান শব্দটা খুব চাউর হইতেছে। তো ইতিহাস এবং বয়ানের সাথে একটা জটিল সম্পর্ক আছে। জটিল সম্পর্কটা এরকম যে প্রথমত আমরা যখন যে কোনো ইতিহাস নেই,
ইতিহাস আসলে আমাদের সামনে প্রায়শই একটা বয়ান আকারেই আসলে হাজির হয়। এখন একটা বয়ান তৈরিতেও ঐতিহাসিক উপাদান থাকে, ইতিহাস থাকে। আবার সেই ইতিহাসটা এই যে থরে থরে সাজানো একটা স্ট্রাকচারে যে দাঁড়ায়, সেটা একটা আখ্যানের উপর, একটা নেরেটিভের উপর ভর করে দাঁড়ায়। ফলে আমরা আসলে যখনই কোনো ইতিহাস গ্রহণ করি, সেখানে এক ধরনের একটা নেরেটিভের মধ্য থেকে আমরা আসলে ইতিহাসটাকে গ্রহণ করি। ফলে এটা আমাদের জন্য কখনো খুব জরুরি হয়ে পড়ে যে আসলে ইতিহাস এবং নেরেটিভ এই দুটার মধ্যে একটা ফারাক ঘটানো। এই দুটোর মধ্যে যে কিঞ্চিত একটু পার্থক্য আছে, এটা একটু কারণ হচ্ছে কোন নেরেটিভ কখন ডমিনেন্ট হবে এটা ডিপেন্ড করে তার স্টেট যে মেকানিজমগুলো। একদম যদি আলতুসেরিয়ার ভাষার অনুযায়ী বলি যে যে ইডিওলজিক্যাল অ্যাপারেটাসগুলো আছে, তার এক ধরনের কসরত, বুদ্ধিবৃত্তিক কসরত বলেন কিংবা তার যে যাবতীয় সরঞ্জাম, এই সব কিছু দিয়ে আসলে এক ধরনের ডমিনেন্ট নেরেটিভ দাঁড়ায়। কিন্তু যখন এই ডমিনেন্ট নেরেটিভ দাঁড়ায়, আমরা জানি যে তার একটা কাউন্টার নেরেটিভ দাঁড়াইতে থাকে। কারণ হচ্ছে তখন একটা অভিযোগ উঠতে থাকে যে মূল ডমিনেন্ট নেরেটিভের মধ্যে অনেক কিছু নাই, অনেক সুর বাদ পড়ে যাচ্ছে, অনেক স্বর বাদ পড়ে যাচ্ছে। সেইটাকে কোয়েশ্চন করে এক ধরনের কাউন্টার নেরেটিভও তখন তৈরি হইতে থাকে। সেই জায়গা থেকে এটা বললাম এই কারণে যে, কারণ ইতিহাস এবং নেরেটিভের মধ্যে, বয়ানের মধ্যে এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা যদি আমরা আসলে একটু মাথায় না নিই, তাহলে অনেক সময় কোনো বয়ানের ক্রিটিককে মনে হতে পারে যে ঐতিহাসিক ঘটনারই ক্রিটিক করতেছি আমি। ফলে আমরা যখন সামনে বিভিন্ন এই প্রবন্ধেরই আমরা যখন একটু সামনে গিয়ে আরো কিছু সমালোচক ক্রিটিক হাজির করব, তখন মনে হইতে পারে আমি আসলে স্পেসিফিক্যালি কিছু নেরেটিভের ক্রিটিক করব। তো এই ফারাকটা যেন আমরা একটু করতে পারি, আমি আবারও বলতেছি, বিদ্যমান পরিস্থিতির কারণে আমাকে বারে বারে নোক্তা দিয়ে আসলে শুরু করা লাগতেছে, না হলে এই আলাপগুলো আসলে দরকারই ছিল না বেসিক্যালি। আমি আজকে শুরুতেই যে কাজটা করবো এটা হচ্ছে যে একদম মুক্তিযুদ্ধের শুরু থেকে আমাদের হিস্টোগ্রাফির একটা ওভারভিউ দিয়ে যাব, এবং ওভারভিউর সাথে সাথে দেখার চেষ্টা করব যে এইটার সাথে এখানকার কালচারাল এবং পলিটিক্যাল স্পেসের সম্পর্কটা কিভাবে তৈরি হচ্ছে, কিংবা কালচারাল এবং পলিটিক্যাল স্পেসের সাথে সাথে হিস্টোগ্রাফির, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার বিভিন্ন ক্যাটাগরিগুলো কিভাবে ডিফাইন হচ্ছে, এই জায়গাটা খুবই একদম একটা ওভারভিউ দিয়ে যাব, এবং সেখান থেকে আমরা কিছু সিদ্ধান্তের দিকে পৌঁছাবো। আমি যদি একদম শুরু থেকেই বলি যে আমি আসলে আলোচনার শুরুতেই আরেকটা নুক্তা দিয়ে রাখি যে বিগত এক দশকে গ্লোবাল ইন্টেলেকচুয়াল, গ্লোবাল একাডেমিতে মুক্তিযুদ্ধ নিয়ে দুর্দান্ত সব কাজ হয়েছে। দুঃখজনক হলেও সত্য, সেখানে আমাদের বাংলাদেশিদের অংশীদারিত্ব একটু কম। যেমন আমরা যে কাজগুলোকে বারে সাইট করি এই মুহূর্তে, যেমন হচ্ছে আনাম জাকারিয়া, আজরা রশিদ, নয়নিকা মুখার্জি, শ্রীনাথ রাঘবন, তো এই যে কাজগুলো আমরা বারে সাইট করি, যেগুলো হচ্ছে গত 1-1.5 দশকে উৎপাদিত হয়েছে গ্লোবাল একাডেমিতে, সেখানে আসলে আমাদের ইভেন কি শুভ বোস, আমাদের আসলে মানে একদম বাংলাদেশ ভূখণ্ডের বাসিন্দা হিসেবে ওই জায়গা থেকে আমাদের আসলে অংশীদারিত্ব এখানে খুবই অল্প। আমি আসলে এই লিটারেচারগুলোকে আবার একটু বাইরে রাখবো। আমি অনেক বেশি আমাদের এখানে তৈরি লিটারেচারের দিকে মনোযোগ দেবো। এই মনোযোগও যখন আমি দেবো, তখন এটা একটা দুঃখজনক অধ্যায় যে আমরা খুব বেশি একাডেমিক স্ফেয়ার বলে যেটা বোঝায় সেখানে না, বরঞ্চ পাবলিক জনপরিসরে যে ধরনের সাহিত্য উৎপাদন হয়েছে, কারণ মুক্তিযুদ্ধের সবচেয়ে এই যে মানে বিশাল সাহিত্য উৎপাদন হয়েছে গত 50 বছরে, তার প্রায় 90 ভাগই, সংখ্যা হয়তো বা আমি এখন হিসাব করে দেখাইতে পারবো না, তার 80 থেকে 90 ভাগই আসলে একাডেমির বাইরের জিনিস। একাডেমির বাইরের জিনিস বলতে বলছি এটা কোনো মানে আমরা একাডেমিক স্ফেয়ার বলতে যেটা বুঝাই সেখান থেকে না, বরঞ্চ হচ্ছে দেখা যাচ্ছে যে নন একাডেমিক স্কুল থেকে সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, হ্যাঁ, মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযুদ্ধের স্মৃতি, এই জায়গা থেকে অনেক বেশি পরিমাণ সাহিত্য লেখা হচ্ছে। ফলে সেই জায়গা থেকে আমাদের আলোচনা যখন হবে আজকে, এটা খুব বেশি যে একদম একাডেমিক, তা মানে একাডেমির সমালোচনা এরকমও না, কারণ হচ্ছে বলা যায় যে আমি একজন নন একাডেমিক জায়গা থেকে, একাডেমির বাইরের লোক, সেখান থেকে একাডেমির বাইরের যে চর্চাটা এতদিন হয়েছে তারই ক্রিটিক। এবং আরেকটা জায়গা থেকে ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে আসলে একাডেমির ভিতরেও উল্লেখযোগ্য কাজ আসলে বাংলাদেশে আমরা খুব একটা পাই না। ফলে আমাকে আসলে এই পুরো চর্চাটাকে যখন আলোচনায় নিয়ে আসা লাগতেছে, আমাকে একাডেমির বাইরে যাওয়া লাগতেছে। মুক্তিযুদ্ধ নিয়ে 1971 সালেই আরেকটা বিষয় শুরুতেই বলে দিই, আসলে আমরা যত ধরনের গত 50 বছরের যত ধরনের সাহিত্য পাই, মোটা দাগে কয়েক ধরনের সাহিত্য আমরা রিপিটেটিভ পাচ্ছি। তার আমি কয়েকটা মোটা দাগে ভাগ করছি। একটা হচ্ছে ধরেন স্মৃতিচারণমূলক, মৌখিক ভাষ্য, দলিলপত্র সংকলন, আঞ্চলিক ইতিহাস এবং কিছু গবেষণা গ্রন্থ। এই হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, আমি যদি খুব ব্রড ক্যাটাগরিতে ভাগ করি। সেখানে হচ্ছে স্মৃতিচারণমূলক এবং মৌখিক ভাষ্যের মধ্যে একটু ফারাক ঘটাচ্ছি, কারণ স্মৃতিচারণমূলক অনেক বেশি যারা আত্মজীবনী লিখতেছেন, সেখানে এক ধরনের
শ্রেণীগত বিভাজন দেখা যায়, যেমন হচ্ছে যারা আত্মজীবনী লিখতেছেন হয় মধ্যবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্তের আমরা একটা ভাষণ পাচ্ছি, আমি যে শ্রেণীগত জায়গা থেকে দেখি। সাক্ষাৎকারমূলক যে গ্রন্থগুলো বের হচ্ছে সেখানে আসলে আমি এক ধরনের নিম্নবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্তের একটা সুর, কিংবা হচ্ছে আমরা যাকে প্রান্তিক জনগোষ্ঠী বলি গ্রামের দিকে, সেই ধরনের যত দিন যাচ্ছে আমরা দেখছি যে আরো বেশি, যেমন আদিবাসীদের সুর আর তাদের অবদান, এইসব নিয়েও আসলে সাক্ষাৎকার ভিত্তিক প্রচুর বই বের হচ্ছে। মুক্তিযুদ্ধ নিয়ে আসলে 71 সালে, আমরা যদি মুক্তিযুদ্ধ লেখালেখির দিকে যাই, 71 সালেই হচ্ছে বেশ কিছু বই বের হয়ে যায়। এর মধ্যে দুটো গুরুত্বপূর্ণ সাহিত্য আসলে 71ই আমরা পাই, যেটা খুব বৃহৎ স্কেলে মুক্তিযুদ্ধকে বিচার করে। একটা হচ্ছে স্টপ জেনোসাইড, আর একটা হচ্ছে ওই সময় রক্তাক্ত বাংলা নামে একটা সংকলন বের হয়। তো এই দুইটাতে আসলে যতটা বৃহৎ স্কেলে মুক্তিযুদ্ধকে বিচার করছিল, একটা হচ্ছে স্থানিক আর একটা হচ্ছে গ্লোবালি জায়গা থেকে, সেই তুলনায় আসলে এই যে ওয়াদা, একদম শুরুর ওয়াক্তে যে ওয়াদা দিয়ে শুরু হয়েছিল, এটা আসলে আর বজায় রাখা যায়নি। তবে 71-এ কলকাতার বিদ্যুৎ সমাজে মুক্তিযুদ্ধ নিয়ে একটা বিরাট আলোড়ন তৈরি হয়, কোনো সন্দেহ নেই। এটা কারণ হিসেবে ইমিডিয়েট একটা রিজন ছিল যে শরণার্থী শিবির, সেখানে শরণার্থীদের নিয়ে কাজ করা থেকে শুরু করে কলকাতার পুরো বিদ্যুৎ সমাজে মুক্তিযুদ্ধ নিয়ে একটা বিরাট আলোড়ন তৈরি হয়। এটার প্রমাণ হিসেবে কিছু না, আপনি শুধু ওই সময়কার যে কোনো জনপ্রিয় পত্রিকা যদি হাতে নেন তাইলে আপনি প্রমাণ পেয়ে যাবেন। দেশ পত্রিকা নিলেন, দেশ পত্রিকার প্রত্যেকটা সংখ্যায় মুক্তিযুদ্ধ নিয়ে একের অধিক প্রবন্ধ, নিবন্ধ কিংবা আপনার কার্টুন ছিল। আমি দৈনিক ওই সময় যুগান্তর নিয়ে একটা কাজ করছিলাম, তো যুগান্তরে মুক্তিযুদ্ধ নিয়ে জাস্ট ওই 9 মাসে আমি 131টা কার্টুন পাই, পলিটিক্যাল কার্টুন জাস্ট মুক্তিযুদ্ধ নিয়ে 131টা পাইছিলাম। এটা আমি জাস্ট বলতাম যে কি পরিমাণ কাজ ওইখানে উৎপাদন হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে। তো সেখানে একটা বিষয় আসলে কলকাতায় যেটা আমাদের পুরো মুক্তিযুদ্ধ নিয়ে একটা স্টোন সেট হয়ে যায় আসলে কলকাতার ওই উৎপাদিত সাহিত্য থেকে, যেটা থেকে আমরা আসলে আর বের হইতে পারিনি। আমি এটা দিয়ে শুরু করি এই জায়গা থেকে। একটা হচ্ছে যেমন ওই সময় আমার একটা বড় কোয়েশনের জায়গা ছিল যে কলকাতার অন্নদাশঙ্কর রায় থেকে শুরু করে সবাই যখন মুক্তিযুদ্ধের পক্ষে লিখতেছেন, তাদের আসলে মূল আর্গুমেন্টটা কি, মুক্তিযুদ্ধের পক্ষে যখন দাঁড়াচ্ছেন আর্গুমেন্টটা কি, কিংবা হচ্ছে তারা কিভাবে মুক্তিযুদ্ধটাকে দেখতেছেন। তখন দেখলাম যে আসলে তারা যখন মুক্তিযুদ্ধ কিংবা বাংলাদেশ আন্দোলনটাকে দেখতেছেন, এটা হচ্ছে পাকিস্তান আন্দোলন, বারে বারে পাকিস্তান আন্দোলনকে স্মরণ করতেছেন এবং পাকিস্তান আন্দোলনের অ্যান্টিথিসিস আকারে এটাকে হাজির করতেছেন, এবং পুরো আন্দোলনটা ছিল তাদের কাছে একটা ধর্মনিরপেক্ষতা ভার্সেস ধর্ম এর লড়াই। অন্নদাশঙ্কর রায় তো রীতিমতো এরকমও বলে ফেলতেছেন যে বাঙালি মুসলমান আসলে পাকিস্তান আন্দোলনের মতো একটা মধ্যযুগীয় এবং মধ্যপ্রাচ্য আন্দোলন করে একটা ভুল করছিল, সেই ভুলের খেসারতটা দিচ্ছে হচ্ছে এই মিলিটারি ইয়ের মাধ্যমে। এবং তিনি তো ওনার আর্গুমেন্টটা আর একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠছিল, তিনি বলছিলেন যে রীতিমতো এটা একটা মোহ মুদগর, তার মোহ ভাঙতেছে, ফলে এই মিলিটারি অ্যাকশনটা আসলে মন্দের ভালো হচ্ছে বাঙালি মুসলমানের জন্য। ফলে এই টোনটা ছিল যে আসলে তারা একটা ভুল করছিলেন বাঙালি মুসলমান পাকিস্তান আন্দোলনে যোগ দিয়ে, এইবার তাদের ভুলটা সংশোধন হচ্ছে। এই ন্যারেটিভটা আমি হচ্ছে আমার অন্যত্র, আমি এখানে মূল আলাপ করতেছি না, আমি অন্য জায়গায় আমার সম্প্রতি প্রকাশিত একটা প্রবন্ধে আমি এটা হচ্ছে একদম বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করছি ধরে ধরে যে আসলে কিভাবে এই আর্গুমেন্টগুলো তৈরি হচ্ছিল সেখানে। তো এই যে ধরেন ন্যারেটিভটা যে মুক্তিযুদ্ধটাকে ফিট করতেছেন হচ্ছেন পাকিস্তান আন্দোলনের বিপরীতে দাঁড় করায়, ওই সময়ে বাংলাদেশে যারা লেখালেখি করতেছেন, মানে হচ্ছে অন্যভাবে বলি, আমরা এই মুহূর্তে যে সকল নেতা কিংবা চরিত্রকে জাতীয়তাবাদী রাজনীতিতে উদযাপন করি, শেখ মুজিব, ভাসানী, আবুল মনসুর আহমদ, জহির রায়হান, কামরুদ্দিন আহমদ, আব্দুর রাজ্জাক, আমি বলছিলাম যে এই যে লোকগুলো, তাদের আবার পুরো কল্পনা মানে মুক্তিযুদ্ধের সময় দাঁড়ায় মুক্তিযুদ্ধ এবং হচ্ছে পাকিস্তান আন্দোলন, এই দুটোকে কিভাবে দেখবেন, এটা হচ্ছে কলকাতার থেকে একদম বিপরীত একটা অবস্থানে তারা দাঁড়ায় যেমন সব বাদ দেন, ওই সময় জহির রায়হানের সময়ের প্রয়োজনের গল্পটা যদি আমরা দেখি, কিংবা সময়ের প্রয়োজনের আরেকটা মানে খুব ভালো ম্যানিফেস্টো হচ্ছে কামরুদ্দিন আহমেদ, উনি তখন ডায়েরিতে লিখতেছেন যে আমি তো জেলের মধ্যে বসে আছি, আমি তো পাকিস্তান আন্দোলনের জন্য জেল খাটলাম, এখন আমি মুক্তিযুদ্ধের বাংলাদেশ আন্দোলন জেল খাটতেছি, তাহলে কি আমার আগেরটা ভুল ছিল? তখন তার উত্তর হচ্ছে না, আমার ভুল ছিল না, আমি ওইটা করছিলাম হচ্ছে ইতিহাসের প্রয়োজনে, এটাও করতেছি ইতিহাসের প্রয়োজনে। আবুল মনসুর আহমদ আরো দুর্দান্তভাবে বলতেছেন হচ্ছেন আপনার শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু যে বইটাতে, সেখানে হচ্ছে ভূমিকাতে উনি বলতেছেন 72 সালে যখন ভূমিকা লিখতেছেন যে এই যে পাকিস্তানটা ভেঙে গেল, পাকিস্তান আমি আন্দোলন করলাম, এখন পাকিস্তান যে ভেঙে গেল, এটা কি তাহলে দ্বিজাতি তত্ত্বের ভ্রম সংশোধন হইল? এটা কি তাহলে লাহোর প্রস্তাব ভুল প্রমাণিত হইল?
তিনি আরেকটা অদ্ভুত সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন। তিনি বলতেছেন যে পাকিস্তান আন্দোলন যে ওয়াদা নিয়ে, পাকিস্তান রাষ্ট্র যে ওয়াদা নিয়ে জন্মগ্রহণ করছিল, একদম শব্দটা হচ্ছে সেকুলার ডেমোক্রেসির ওয়াদা নিয়ে, সেটা অর্জন করা সম্ভব হয় নাই বলেই পাকিস্তান ভেঙে গেছে। এবং তিনি এইটাও বলতেছেন যে বাংলাদেশ আসলে লাহোর প্রস্তাবের সংশোধন নয়, বরঞ্চ লাহোর প্রস্তাবের বাস্তবায়ন। লাহোর প্রস্তাব থেকে সরে গেছিলাম বলেই এই 25 বছরে এত গেঞ্জাম পোহাইতে হইল। বাংলাদেশের জন্মের মাধ্যমে আসলে লাহোর প্রস্তাবের বাস্তবায়ন হয়েছে। খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে আমাদের এখানকার ইভেন শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনী খুব দুর্দান্ত ম্যানিফেস্টেশন যে আসলে কিভাবে পাকিস্তান আন্দোলন থেকে বাংলাদেশ থেকে যাত্রাটা হচ্ছে। তো আমার একটা বড় আর্গুমেন্ট হচ্ছে এটা বেসিক্যালি বাংলাদেশ নিয়ে এই যে কলকাতার যে কল্পনা এবং বাংলাদেশি আমি যাদের কথা বললাম, যাদেরকে আমরা এখন উদযাপন করি, তাদের যে কল্পনা, এটার এত বড় পার্থক্য ঘটে যায় বেসিক্যালি পার্টিশন নিয়ে অভিজ্ঞতার কারণে। কলকাতার পুরো লিটারেচারে পার্টিশন তার কাছে ছিল যে আসলে এক ধরনের বিচ্ছেদের যন্ত্রণা। অন্যদিকে বাঙালি মুসলমানের কাছে এটা ছিল যে তার একটা নতুন রাষ্ট্র পাওয়ার আকাঙ্ক্ষা। ফলে তাকে আসলে তার আর্গুমেন্টটাকে এই জায়গা থেকেই সাজাইতে হয়েছে। অন্যদিকে কলকাতায় তার কাছে ছিল এটা একটা বিচ্ছেদ, তার ভিটেমাটি ছেড়ে চলে আসছেন। সো এটা আসলে মানে তার ওই যন্ত্রণাটা আসলে এখানে ছিল। এ নিয়ে আসলে অজস্র কাজ হয়েছে, এইদিকে আর যাচ্ছি না। আমার এটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখব বাংলাদেশে যখন হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে আলাপ আলোচনা হইতেছে 80-র দশক থেকে প্রবলভাবে, তখন বাংলাদেশ আন্দোলনের সাথে পাকিস্তান আন্দোলনের সম্পর্ক কি হবে মুক্তিযুদ্ধের সাথে, আমরা আর আমাদের যে জাতীয়তাবাদী নেতা তাদের বক্তব্যকে গ্রহণ করতেছি না, তাদেরকে উদযাপন করতেছি কিন্তু তাদের বক্তব্য গ্রহণ করতেছি না, বরঞ্চ 71-এ কলকাতায় ওই সময়ে যে ন্যারেটিভটা সেট ডাউন করে দেওয়া হয়েছিল আমরা ওইটাই গ্রহণ করে ফেলছি। এবং এরকম অজস্র বইপত্র আমাদের এখানে তৈরি হয়েছে যেখানে পাকিস্তান আন্দোলন এবং বাংলাদেশ আন্দোলনকে আসলে একদম মুখোমুখি, এবং স্টিল নাও আমরা যে আসলে একটা তর্কের মধ্যে রেগুলার পড়তেছি পাকিস্তান আন্দোলনকে কিভাবে ডিল করব, বাংলাদেশ আন্দোলনকে, মুক্তিযুদ্ধকে কিভাবে ডিল করবো, দুটোর মধ্যে সম্পর্ক কি হবে, এটা যে আসলে আমরা এখনো মোকাবেলা করতে পারতেছি না। এটা বেসিক্যালি এই জায়গা থেকে যে আমরা একদম যখন এই আলাপটা শুরু হয়েছে আমরা ওই 71-এ কলকাতায় যে প্রবল পরিমাণ সাহিত্য তৈরি হয়েছিল সেখান থেকে আর বের হইতে পারিনি। এটা হচ্ছে আমার প্রথম ইয়েটা গেল। দ্বিতীয়ত 71, 72, 73-এ ভারত থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশেষ গণহত্যা নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বই বের হয়। অ্যান্থনি মাসকান্সের রেপ অফ বাংলাদেশ, কিংবা হচ্ছে মোহাম্মদ আইয়ুব এবং কে সুব্রানিয়ামের লিবারেশন ওয়ার, কিংবা বি এন মহরিশের ওয়ার ক্রাইম ইন জেনোসাইড, কল্যাণ চৌধুরীর জেনোসাইড ইন বাংলাদেশ, এই বইগুলো আসলে একদম 72 সালের মধ্যেই এগুলো বের হয়ে যায়। এবং এই বইগুলো কতটা প্রভাবশালী ছিল এটার একটা নমুনা হইতেছে এই মুহূর্তে বাংলাদেশের আমরা যে কোনো বইপত্র খুলি না কেন, যখনই গণহত্যা নিয়ে আলোচনা করতে যাই আমরা আসলে বেসিক্যালি দেখবেন যে সবাই সাইট করতেছে ওই কয়েকটা বই। আরেকটা আছে রবার্ট পেইনের ম্যাসাকার, দ্য ট্র্যাজেডি অফ বাংলাদেশ অ্যান্ড দ্য ফেনোমেনন অফ মাস মার্ডার থ্রুআউট দ্য হিস্ট্রি। আরেকটা বই তখন বের হয়ে হচ্ছে ইয়ের বই আপনার সুসান ব্রাউন মিলারের এগেইনস্ট আওয়ার উইল, 75 সালে। এই যে 6-7টা বই বললাম, এই 6-7টা বই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পুরো ইতিহাস চর্চাতে খুবই প্রভাবশালী। সুসান ব্রাউন মিলার এই বই উনি কি বলছেন না বলছেন তার বিন্দুমাত্র কোনো আলোচনা আপনি কোনো লেখায় পাবেন না। ওনার 3-4টা উদ্ধৃতি আছে বীরাঙ্গনাদের নিয়ে, ওই উদ্ধৃতিগুলো আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা নিয়ে যত আলাপ হয়েছে, নারী নিয়ে যত আলোচনা হয়েছে, সেখানে রেফারেন্স সহ কিংবা রেফারেন্স ছাড়া তার উদ্ধৃতি পাবেন আপনি সবসময়। আমরা একটু পরে সামনে দেখব যে আসলে সুসান ব্রাউন মিলাররা যখন আলোচনা করতেছিলেন তারা একটা ফেমিনিস্ট অ্যাপ্রোচ থেকে এই জায়গাটা ধরতেছিলেন। তারা রেপটাকে, ওয়ারের সাথে রেপের সম্পর্ক কি, পেট্রিয়ার্কির সম্পর্ক কি, এই জায়গা থেকে তারা যখন আলোচনা করতেছিলেন মুক্তিযুদ্ধের তৎকালীন ঘটনাটাকে, 71-এর তৎকালীন ঘটনাটাকে সেই জায়গার একটা উসিলা হিসাবে, এক ধরনের কি বলবো যে একটা এভিডেন্স হিসাবে নিয়েছিলেন। কিন্তু আমাদের এখানে যখন আমরা এটা উৎপাদন করা শুরু করি তখন এটা আসলে একদম আমাদের পুরুষতান্ত্রিক প্রবল জাতীয়তাবাদী যে ইতিহাস চর্চাটা আমরা করছিলাম, আমি সামনে একটু জিনিসটা ব্যাখ্যা করতেছি, তার আসলে টুলস হিসাবে নিয়েছি। আমাদের এখানে যখন বীরাঙ্গনা দিনের কাজ করা হয়েছে আমরা আসলে খুব একটা বাইরে যেটা হচ্ছিল যে একদম ফেমিনিস্ট অ্যাপ্রোচ নেওয়া হচ্ছে, এখানে আসলে এই জিনিসটা হয় নাই। এখানে বরঞ্চ আমাদের জাতীয়তাবাদী উজ্জীবনায় আমাদের কি কি লাগবে সেই জায়গা থেকে আমরা জিনিসটাকে ডিল করছি। আমি একটু সামনেই এটা আলোচনা করতেছি। মুক্তিযুদ্ধের পরপর আমরা যখন ওই সময়কার পত্রপত্রিকা কিংবা কালচারাল স্ফেয়ার দেখি, সেখানে আমরা দেখি যে আসলে প্রচুর পরিমাণ স্মৃতিকথামূলক কিংবা হচ্ছে স্মৃতিচারণমূলক লেখা প্রকাশিত হচ্ছে। বিশেষ করে 14ই ডিসেম্বরের
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড আসলে একটা সবচেয়ে বড় ধাক্কা দিয়ে গেছিল, বিশেষ করে আমাদের পরিচিত বহুজন, বহু জ্ঞানী গুণী যারা হচ্ছে এর আগের ইন্টেলেকচুয়াল স্ফেয়ারে অ্যাক্টিভ ছিলেন, তাদেরকে হারায় ফেলা হয়েছে। ফলে তৎকালীন পত্রিকায় খুব বেশি পরিমাণ, একদিকে হচ্ছে আম, আমার বীরত্বগাথা, মুক্তিযোদ্ধাদের বীর বিক্রম এইসব আলোচনা হচ্ছে, অন্যদিকে বুদ্ধিজীবী যারা মারা গেছিলেন তাদের স্মৃতিচারণা, তাদেরকে নিয়ে স্মৃতিচারণা, এই জিনিসটা প্রচুর প্রবল, মানে প্রচুর আলোচনা হইতেছিল। পত্রিকা খুললেই ওই সময় দেখা যায়। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওই সময়টায় তখন পর্যন্ত আসলে মুক্তিযোদ্ধা শব্দটা এখন আমাদের কাছে যেভাবে হইছে এক ধরনের বিশুদ্ধ একটা ক্যাটাগরি আকারে, হ্যাঁ, একটা ভালো ক্যাটাগরি আকারে, তখন পর্যন্ত এটা আসলে এইরকম কোনো ক্যাটাগরি তৈরি হয় নাই। এর একটা নমুনা দেখা যায় বিচিত্রা 73 সালে, বিচিত্রা পত্রিকা তখন একটা প্রভাবশালী পত্রিকা, তারা 73 সালে একটা কোয়েশ্চন ছাড়ে যে এই যে মুক্তিযোদ্ধাদেরকে সবাই নিন্দামন্দ বলতেছে, তাদেরকে হচ্ছে বলতেছে তারা ডাকাতি করেন, তারা পরীক্ষা নকল করেন, তারা হাইজেক করেন, এই বিষয়ে মুক্তিযোদ্ধাদের মত কি? তখন হচ্ছে 2-3টা সংখ্যায় টানা 7-8 জন মুক্তিযুদ্ধের উত্তর দিছিলেন। তো আমার এটা আসলে এই যে প্রশ্ন করা হচ্ছে এবং উত্তর দিচ্ছেন কি, অনেক ধরনের উত্তর আসতেছে, বাট এইটা একটা ইম্পর্টেন্ট ঘটনা যে তার মানে তখন পর্যন্ত মুক্তিযোদ্ধা কোনো বিশুদ্ধ ক্যাটাগরি না, তখন পর্যন্ত একটা ভালো মন্দের মিশেল আকারে সমাজে এটা চালু আছে। ওই সময়টা আরেকটা রিপ্রেজেন্টেশন থেকে আবার পুরো মানুষও সিনেমাতে আমরা যে এই যে টেনশন, এই যে হতাশা, এবং আমরা এটা বুঝি যে ওই সময় মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযোদ্ধা ক্যাটাগরিগুলা এত প্রবল আসতেছে না, একদিকে দুর্ভিক্ষ, রাজনৈতিক সহিংসতা, এই পুরো টেনশনের কারণে বরঞ্চ একটা হতাশাই সমাজে বিরাজ করতেছিল। এইটা হচ্ছে একটা বড় ঘটনা যে আসলে ইভেন ওই সময়ে মুক্তিযুদ্ধ নিয়ে যে একটা সিনেমা বের হয় সেগুলোর পরবর্তীতে বেশ ভালোই সমালোচনা করা হয়েছে। এর মধ্যে আলমগীর কবির ওই সময় সমালোচনা করছিলেন যে এই যে 72-এ যে 3-4টা মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা বের হয়, বলছেন যে এই সিনেমাগুলো দেখেই বোঝা যায় আমাদের কালচারাল অঙ্গনের লোকজন এখনো জানেনই না মুক্তিযুদ্ধ কি হয়েছে, আসলে তাদের কোনো অভিজ্ঞতাই নাই, এরকম কড়া সমালোচনার মধ্যে আলমগীর কবির তখন করে ফেলেন। কিন্তু একটা জিনিস খুবই স্পষ্ট তখনও, যে আমরা পরবর্তীতে মুক্তিযোদ্ধা এই শব্দগুলোকে যেভাবে পাঠ করছি কিংবা যেভাবে কল্পনা করছি, তখন পর্যন্ত এরকম কোনো বর্গ গড়ে ওঠে নাই। এর মধ্যে 75-এর ট্রাজেডিমূলক হত্যাযজ্ঞ ঘটল, শেখ মুজিব সপরিবারে মারা গেলেন, আমরা পাল্টা কুর ইতিহাস দেখতে পাচ্ছি। এই সময় মুক্তিযুদ্ধের আরো অনেক কিছুই করছে, আমরা ওইখানে না গিয়ে আমরা শুধু মুক্তিযুদ্ধ কেন্দ্রিক ইতিহাস চর্চা আরেকটা বড় ঘটনা ঘটলো, এটা হচ্ছে গোলাম আজমের প্রত্যাবর্তন, বিচিত্রায় তার সাক্ষাৎকার দেয়া এবং বিচিত্রার সাক্ষাৎকারগুলো ফলাও করে প্রচার করা, এবং সেই সাক্ষাৎকারে আব্বাস আলী খান এবং হচ্ছে গোলাম আজম তারা যখন বললেন যে হচ্ছে বাংলাদেশ বলতে কোনো কিছুর অস্তিত্ব তারা মানেন না, 71-এ তাদের কনসেপ্ট সঠিক ছিল, এই জিনিসগুলো যখন হচ্ছে বাংলাদেশের পাবলিক স্ফেয়ারে প্রথমবারের মতো হাজির হইল আইসা, কিংবা বলা যায় যে 71-এর এই পুরো ঘটনাটাকে যখন ডিনায়াল মুডে এই প্রথম পাবলিক স্ফেয়ারে হাজির হইল, তখন দেখা যাচ্ছে ধীরে ধীরে বাংলাদেশের ইন্টেলেকচুয়াল স্পেসে এবং কালচারাল স্পেসে স্বাধীনতা বিরোধী একটা বর্গ নামে একটা বর্গ এসে হাজির হইতেছে। এমনকি খোদ আমার মনে আছে যে জিয়াউর রহমান মারা যাওয়ার আগে 81 সালের মার্চ মাসে উনি একটা বক্তব্যে বলছিলেন যে স্বাধীনতা বিরোধীদেরকে আমরা আগেও দেখে ফেলছি, এবারও তাদের পরাজয় হবে। তো এটা এখন শুনতে খুব অবাক লাগতে পারে যে জিয়াউর রহমান মারা যাওয়ার পরে শাহরিয়ার কবিরের একটা প্রবন্ধ আছে বিচিত্রাতেই, তিনি সেখানে বলতেছেন যে এই যে বক্তব্য দেওয়ার পর কিছুদিন পর উনি মারা গেলেন, তো এটা অনুমান করা যায় যে জিয়াউর রহমানের মৃত্যুর পিছনে স্বাধীনতা বিরোধীদের হাত আছে। ফলে স্বাধীনতা বিরোধী একটা বর্গ হিসেবে হাজির হইতেছে বেসিক্যালি এই ঘটনা ঘটার পরপর, যখনই 71-এর ঘটনাকে ডিনাই করা গোলাম আজমের মাধ্যমে, এবং গোলাম আজম আসলে এখানে এক ধরনের হিস্টোরিক্যাল উন কিংবা আমার যে ঐতিহাসিক ক্ষত আছে সেখানে এক ধরনের দাগ হিসেবে উনি আবির্ভূত হইলেন। এবং ওই সময় থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনার ধরনটা পাল্টে যাচ্ছে, স্মৃতিচারণমূলক, আত্মকথামূলক গ্রন্থ বের হওয়া শুরু হলো, কারণ সবার মধ্যেই বাসনা দেখা দিচ্ছে। বাসনাটা কি? যে আমাদের আসলে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে প্রিজার্ভ করতে হবে, আমাদের আসল ঘটনাটা বলতে হবে, এইরকম একটা অবস্থান সবার তৈরি হচ্ছে। এরশাদ বিরোধী আন্দোলন যখন চলতেছে এখানে, এই আন্দোলনের সময় একদিকে এরশাদ বিরোধী আন্দোলনে আবার জামাতে ইসলামী হচ্ছে খুব অ্যাক্টিভ ভূমিকা পালন করতেছে, গোলাম আজমও খুবই অ্যাক্টিভ, তখন আব্বাস আলী খানও অ্যাক্টিভ। এমনকি ওই সময়কার 71-এ জামাতে ইসলামের যে নেতারা আসলে খুব অ্যাক্টিভ ছিলেন, একদম সামনের সারিতে ছিলেন, দৈনিক সংগ্রামে যাদের লেখাপত্র রেগুলার বের হচ্ছে, তারা তখন পাবলিক স্ফেয়ারেও কিংবা পলিটিক্যাল
ফিল্ডেও খুব অ্যাক্টিভ হয়ে উঠতেছেন। এই সময়টা আবার ইন্টেলেকচুয়াল এরিনাতে আরেক ধরনের আন্দোলন চলতেছিল। তার একটা বড় বহিঃপ্রকাশ ঘটে হচ্ছে 1987 সালে, যখন মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ কেন্দ্র থেকে 71-এর ঘাতক দালালরা কে কোথায় গ্রন্থটা বের হয়। এই গ্রন্থটা একটা মাইল ফলক, কারণ হচ্ছে এই গ্রন্থটা আসলে পরবর্তী কয়েক দশকের রাজনীতিকে সেট করে দিয়েছিল বলা যায়। এবং আমি যে একটু আগে যেটা বললাম যে মুক্তিযোদ্ধা বর্গটা যে আসলে ভালো মন্দের মিশেলে তৈরি হয়েছিল 72 থেকে 75 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, এইটা আর এরকম থাকলো না। একদম স্মিটিয়ান অর্থে, স্মিটিয়ান পলিটিক্যাল অর্থে যে এরকম দোস্ত এবং দুশ্মনী, মানে পলিটিক্যাল মাত্রই হচ্ছে একদম ফ্রেন্ডস এন্ড এনিমি, এই জায়গায় পলিটিক্স চলে গেল। যে হচ্ছে তখন মুক্তিযোদ্ধা বর্গটাও তৈরি হইতে থাকলো স্বাধীনতা বিরোধী বর্গের একটা বিপরীতে দাঁড়ায়। ফলে স্বাধীনতা বিরোধী যদি খারাপ, তাহলে মুক্তিযুদ্ধ ভালো, একদম এভিল অ্যান্ড গুড এই ক্যাটাগরি হিসেবে তৈরি হচ্ছে। আগে যেটা ছিল যে মুক্তিযুদ্ধ ক্যাটাগরিটার মধ্যে ভালো ছিল, মন্দ ছিল, কেউ বলতেছে আপনি কেন এটা করলেন, কেন এটা করলেন, এই পুরো বিচিত্র রূপটা, ভালো মন্দের মিশেলটা চলে গিয়ে একটা একশিলা চরিত্র ধারণ করতেছে তখন। এবং এই 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি এরপরেই তৈরি করা হচ্ছে আপনার স্বাধীনতা বিরুদ্ধে, এই যে ঘাতক দালালরা কে কোথায় গ্রন্থ বের হওয়ার পরে ওই সময় কালচার স্পেসে আমরা দেখি যারা কয়েকটা জিনিস, যেমন হুমায়ুন আহমেদের নাটক তখন বের হচ্ছে, সেখানে গালি দিচ্ছে তুই রাজাকার বলে। এবং এই সময় আমরা দেখি যে স্বাধীনতা বিরোধী এবং রাজাকার শব্দটা আসলে একদম সিনোনিমাস অর্থে ব্যবহৃত হচ্ছে। এবং মুনতাসির মামুন হচ্ছেন তার একটা গ্রন্থে এটা উনি স্বীকারই করেন যে তারা যখন রাজাকার শব্দটা ব্যবহার করেন, এটা আসলে 71-এর স্পেসিফিক রাজাকার বাহিনী অর্থে আর ব্যবহার করেন না, রাজাকার একটা বর্গ হয়ে উঠে যার সিনোনিম হচ্ছে স্বাধীনতা বিরোধী। অর্থাৎ রাজাকার শব্দ দিয়ে ওনারা একদম শান্তি কমিটি থেকে শুরু করে সবাইকে বুঝান। তো এই যে ধরেন তুই রাজাকার, অর্থাৎ এটা এক ধরনের হিস্টোরিক্যাল কনটেক্সট থেকে বের হয়ে একটা বাহিনী অর্থে ব্যবহৃত হচ্ছে না, এটা আসলে এক ধরনের পলিটিক্যাল ক্যাটাগরি হিসেবে বাংলাদেশের রাজনীতি হাজির হইতেছে। এই প্রেক্ষাপটে আসলে আমরা দেখব যে গণ আদালতের যে ভাষা, তার যে রাজনীতি, এটা আসলে তৎকালীন পুরো ইন্টেলেকচুয়াল স্পেসে মুক্তিযুদ্ধ নিয়ে যে আলোচনা হচ্ছে তার চূড়ান্ত ম্যানিফেস্টেশন। কিন্তু গণ আদালতের ওই সময় এবং এটার পরপরই মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চায় আরো দুটো বড় ঘটনা ঘটলো, দুই ধরনের জিনিস ঘটলো। একটা হচ্ছে এই যে গণ আদালত যেহেতু বিচারের দাবি করছে, আমার যেহেতু বিচার লাগবে, ফলে বিচার আমি কার করব, যার বিচার করব সে আসলে এমন কি করছিল। এইখানে আসার পরে সবার আগে হাজির হচ্ছে বীরাঙ্গনা ইস্যু। মুক্তিযুদ্ধের প্রায় 20 বছর পরে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আবারও বীরাঙ্গনা ইস্যু হাজির হয়। ওই সময় কয়েকটা গুরুত্বপূর্ণ প্রকাশনা বের হয়, আমি বীরাঙ্গনা বলছি বইটা বের হচ্ছে, তারপর হচ্ছে বীরাঙ্গনাদের নিয়ে নারী 71 আইন সালিশ কেন্দ্র থেকে বইগুলো বের হচ্ছে। এবং ওই সময় দেখা যাচ্ছে যে বীরাঙ্গনা অর্থাৎ নারী প্রশ্নটা হাজির হইতেছে আসলে স্বাধীনতা বিরোধীদের কর্মকাণ্ডের এভিডেন্স হিসেবে এবং বিচার প্রক্রিয়ার এভিডেন্স হিসেবে। ফলে গণ আদালতে বীরাঙ্গনাদেরকে নিয়ে এসে যে তুলে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে আপনি ফাঁসি চান, এটা আসলে এই জায়গা থেকে বুঝলে আমরা তখন টের পাবো যে এই দুটো কিভাবে ওতপ্রোতভাবে জড়ায় পড়ছিল এট দ্যাট টাইম। এবং একটু আগেই যেমন এইটার অলরেডি ক্রিটিক করা হয়েছেও, যেমন নির্বিজ্ঞানী সায়মা খাতুন বলছিলেন যে বাংলাদেশের মুক্তি সংগ্রামের নারী প্রশ্ন দুইটা বিশেষ মুহূর্তে আসলে হাজির হয়ে এসে। একটা হচ্ছে যুদ্ধ পরবর্তী সময়ে, যখন আমাদের যুদ্ধাক্রান্ত এবং যুদ্ধ বিধ্বস্ত দেশের জন্য আন্তর্জাতিক মনোযোগ, সমর্থন, সহানুভূতি, সাহায্যের দরকার, তখন বীরাঙ্গনা ইস্যু আলোচিত হয়েছে। এবং যখনই হচ্ছে যুদ্ধ অপরাধের বিচারের দাবিকে পোক্ত করার দরকার পড়লো, এই বিচার ইস্যুটা যখন সামনে আসলো, তখন আবারও বীরাঙ্গনা ইস্যুটা সামনে চলে আসছে। অর্থাৎ নারী প্রশ্ন, বীরাঙ্গনা প্রশ্ন আসলে হাজির হয়েছিল এখানে আমার বিচারটাকে বিচারের একটা এভিডেন্স আকারে। এইটার কারণে যেটা হয়েছে যে যেহেতু বিচারের সাথে, বিচার প্রক্রিয়ার সাথে এবং স্বাধীনতা বিরোধী বর্গের তাদের কর্মকাণ্ডের তৎপরতা আকারে বীরাঙ্গনা ইস্যুটা হাজির হইতেছে, ফলে গ্লোবালি কেউ যখন বীরাঙ্গনাদের নিয়ে কাজ করতেছেন, তারা তখন নারীর যাপিত জীবনের যে জটিল প্রক্রিয়া, বীরাঙ্গনাদের যে সমাজ, রাজনীতি, ধর্ম, আমাদের রাষ্ট্র, তার যে আন্তঃসম্পর্কের জটিলতা তার যাপিত জীবনের মধ্যে দিয়ে, যেটা বাইরের গবেষকরা দেখাইতে পারতেছিলেন, বাংলাদেশের এটা সম্ভব হচ্ছিল না। বাংলাদেশের সব গল্প বাদ দিয়ে তার যাবতীয় দুঃখ দুর্দশা এক জায়গায় স্থির হয়ে গেছিল, এটা হচ্ছে শি ওয়াজ রেপড এন্ড শি ওয়াজ মার্ডার্ড। যিনি রেপ হয়েছেন তারই বা পরে কি হইলো, এটা অলরেডি ক্রিটিক হয়েছে। যেমন আজরা রশিদ বাংলাদেশের ইয়াসমিন সাইকেও এই সমালোচনাটা করছেন, যেমন জাতীয়তাবাদী বয়ান নারীর শরীরকে আত্মসাৎ করছে। আজরা রশিদ হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘরের নারীর রিপ্রেজেন্টেশন দেখে বলছেন যেটা খুবই ভালগার নারী রিপ্রেজেন্টেশনটা হয়ে উঠছে।
নয়নিকা মুখার্জি তো আরও এক ধাপ আগায় এটাও বলে ফেলছেন যে নারীর রিপ্রেজেন্টেশনটা যখনই এটা এত বেশি আওয়ামী লীগকে আসলে পারপাস সার্ভ করে ফেলছে এবং এত বেশি আওয়ামী লীগের ন্যারেটিভের মধ্যে ঢুকতেছে যে যখনই আওয়ামী লীগের প্রয়োজন পড়তেছে, মুক্তিযুদ্ধ অমীমাংসিত রয়ে গেছে বলে তার দাবি তুলবে, ঠিক তখনই সে নারী প্রশ্ন নিয়ে আসতেছে সামনে। এবং এটা মোটেও অবাক হওয়ার বিষয় নয়। এই সময় থেকে আমরা দেখি যে স্বাধীনতা বিরোধীদের কর্মকাণ্ড নিয়ে অজস্র দলিল সংকলন বের হচ্ছে, অজস্র বই বের হচ্ছে, এবং একই সাথে বীরাঙ্গনাদের সাক্ষাৎকার উপর প্রচুর বই বের হচ্ছে। এখন এই বীরাঙ্গনাদের সাক্ষাৎকারও যখন নেওয়া হচ্ছিল, এটা হচ্ছে সমাজবিজ্ঞানীরা বলেন যে আসলে যখন ভায়োলেন্স কোনো সমাজে ঘটে, ভায়োলেন্স পরবর্তী সময়ে দুইভাবে জিনিসটা হয়। একটা হচ্ছে আগে স্টেট হয় তারটা নীরব করে দেয়, অথবা স্টেট তাকে বলতে দেয়, কিন্তু সেই বলতে দেওয়াটাও খুবই সিলেক্টিভ ঘটে। যেন আমাদের এখানে বীরাঙ্গনারা যখন কথা বলতেছিলেন, তখন তাদের বক্তব্য এমনভাবে সাজাইতে হয়েছে, এমনভাবে কাটাছাড়া করে সাজাইতে হয়েছে, এটা কেবলমাত্র ওই স্পেসিফিক নেগেটিভ, ওই বিচারের নেগেটিভের ফিট খাওয়াইতে হয়েছে। কারণ হচ্ছে এর বাইরে তার জটিল জীবনযাপন যদি ইয়ে করতে যান, এইটা আসলে আর ফিট খাচ্ছিল না, ফলে একদম কাটচাট করে তার বক্তব্যটাকে আনতে হয়েছে। এটা ইতিমধ্যে নারীর বিষয়টা ইতিমধ্যে আসলে বাইরে অনেক মানে ক্রিটিক করা হয়েছেও, যেমন ওই যে নয়নিকা মুখার্জি খুব বেশ ভালোভাবে এটা ক্রিটিক করছেন, এই বিষয়ে আমরা আর বললাম না। কিন্তু এইটা উল্লেখ করা দরকার, প্রথমেই যেটা বলতেছিলাম যে আমাদের পুরো ইতিহাস চর্চা এত বেশি পুরুষতান্ত্রিক এবং এত বেশি জাতীয়তাবাদী হয়ে উঠছিল, তারও কিছু নমুনা, যেমন আমি দুই একটা উদাহরণ দিয়ে দিই। একটা হচ্ছে আমাদের এখানে খুব ওয়াইডলি নোন আছে যে আমরা যে বাক্য ভাষা ইউজ করি সম্ভ্রমের বিনিময়ে, এইগুলো আছে। কিন্তু আমি আরেকটা উদাহরণ দিই, এটা হচ্ছে যখন শর্মিলা বসু তার বইটা লিখলেন, তো শর্মিলা বসুর বইয়ের কাউন্টার দিলেন হচ্ছেন মুনতাসির মামুন স্যার। মামুন স্যার যখন হচ্ছে বইয়ের কাউন্টার দেন, তখন তার বইয়ের শিরোনামটা ছিল খুবই অদ্ভুত, মানে লেখার শিরোনামটা যে বাঙালি রমণীর পাকিস্তানি সৈন্যপ্রীতি। অর্থাৎ তার এই কাউন্টারের মধ্যেই একটা যে ভয়াবহ পুরুষতন্ত্র লেপ্টে আছে, এটা আসলে দেখতেই পারেন নাই জাতীয়তাবাদী আগ্রাসনের কারণে, মানে জাতীয়তাবাদী এক ধরনের অ্যাপ্রোচের কারণে। ফলে এখানে নারী প্রশ্ন যখনই ডিল করা গেছে, ডিল করা শুরু হয়েছে, তখন আসলে একই সাথে এটা প্রচন্ড লেভেলের জাতীয়তাবাদী ফরমেশনে গেছে। দ্বিতীয়ত আরেকটা ঘটনা ঘটলো গণ আদালতের সময়। ওই সময় গ্লোবালি মুসলিম বিশ্বে মৌলবাদ নামক ক্যাটাগরিটা হাজির হচ্ছে বিচিত্র বাস্তবতায়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এখানে যে ঘটনাটা ঘটলো, এটা হচ্ছে যে একদিকে মৌলবাদ বিরোধিতা, আবার জামাতে ইসলামের, স্পেসিফিক্যালি জামাতে ইসলামের কারণে, যেহেতু সে পলিটিক্যাল ইসলামের কথা বলে, তার কারণে মৌলবাদ আর স্বাধীনতা বিরোধী দুটো একাকার, দুইটা বর্গই একাকার হয়ে ওঠে। অজস্র বই ওই সময় শিরোনাম দেখবেন যে হচ্ছে স্বাধীনতা বিরোধী এবং মৌলবাদ, শিরোনামের মধ্যে দুটোই আছে আসলে। তো আমি আজম স্যারকেই কোট করি, স্যারের সাংস্কৃতিক রাজনীতি বইতে স্যার খুব মানে পারফেক্টলি এটা আসলে কোট করছেন যে জামাত সংশ্লিষ্টতার কারণেই মৌলবাদী রাজনীতির ধারণা এত সহজে মুক্তিযুদ্ধ বিরোধিতার ধারণার সাথে একাকার হতে পেরেছিল। মুক্তিযুদ্ধ বিরোধিতা ও যুদ্ধ অপরাধের প্রত্যক্ষ ইস্যু যুক্ত থাকায় বাংলাদেশে এই বিরোধের ভাষা এমন এক রূপ নিয়েছে যাকে কেবল মতাদর্শিক বিরোধিতা বলার সুযোগ আসলে থাকছে না। ফলে বিষয়টা এরকম দাঁড়ায় যে আপনি যদি মুক্তিযুদ্ধের বিরোধী হন, তাহলে আপনি আসলে মৌলবাদী, আপনি যদি মৌলবাদী হন, তাহলে আপনি আসলে মুক্তিযুদ্ধ বিরোধী। অর্থাৎ পলিটিক্যাল মানে ইসলামের কনসেপ্টটা এত হাইলি ইন্টিগ্রেট হয়ে যায় হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধিতার সাথে। আমরা এই যে 2 দিন আগে যে বিতর্কগুলো দেখি এখন, যে দাড়ি টুপির রিপ্রেজেন্টেশন নিয়ে, যে 71-এ তো আমরা অজস্র ছবি দেখি যেখানে হচ্ছে রাজাকারদের দাড়ি টুপি নেই, অধিকাংশই নাই আসলে, মাঠে যত রাজাকার দেখি তাদের দাড়ি টুপি আপনি পাবেন না যত ছবি দেখবেন। কিন্তু পরবর্তীতে পাবলিক পারসেপশনে এবং হচ্ছে আমাদের পরবর্তী 90-এর পরে আমরা যে সিনেমা দেখি, যে সেখানে যে দাড়ি টুপির একটা অত্যাবশ্যক, কেবলমাত্র ব্যতিক্রম হচ্ছে এখানে হুমায়ুন আহমেদ আর হচ্ছে তারেক মাসুদ, এর বাইরে যে আসলে সকল ধরনের চলচ্চিত্রে স্বাধীনতা বিরোধীদের এই যে চেহারাটা দাঁড়ায় যায়, এটা বেসিক্যালি 90 দশকের এই যে ফরমেশনটা হয়, যে আপনার মৌলবাদ এবং স্বাধীনতা বিরোধীর একাকার হয়ে ওঠা, তারই একটা প্রভাব এসে এখানে পড়ে যায় আসলে। কিন্তু 90 দশকের ওই সময় থেকেই মুক্তিযুদ্ধে, মানে বাংলাদেশের পলিটিক্যাল স্পেসে, ইন্টেলেকচুয়াল স্পেসে, কালচারাল স্পেসে মুক্তিযুদ্ধে খুব শক্তিশালী বর্গ হিসেবে হাজির হচ্ছে, এবং পুরো পলিটিক্সে তার অপোনেন্ট সে যেই হোক না কেন, তাকে সম্বোধন করার ক্ষেত্রে, তাকে হচ্ছে মেটাফোর দেওয়ার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ সম্পর্কিত শব্দগুলো আবির্ভাব হচ্ছে। তার সবচেয়ে পারফেক্ট একটা উদাহরণ আমি দিই, এটা হচ্ছে এবিএম মুসা 96-তে যখন তত্ত্বাবধায়ক মুভমেন্টটা আওয়ামী লীগ সাকসেস হইল, তখন উনি একটা আর্টিকেল লিখলেন। আর্টিকেলটার নাম হচ্ছে যে যারা 71 দেখেনি তারা 96 দেখেছে।
এবং সেখানে উনি প্রত্যেকটা পক্ষকে রাজাকার এবং এর নিরিখে, যেখানে ওই আন্দোলনে কারা রাজাকার, ওই আন্দোলনে কারা মুক্তিযোদ্ধা, ওই আন্দোলনে কারা শান্তি কমিটি, একদম হচ্ছে এই নিরিখে বিচার করা স্টার্ট করলেন। এইটা একটা জলজন্ত স্মারক হইতে পারে যে বাংলাদেশের পলিটিক্সে কিভাবে মুক্তিযুদ্ধকালীন ক্যাটাগরিগুলো আবার পলিটিক্যাল ক্যাটাগরি হিসেবে আবির্ভূত হইতেছে, এবং এই ক্যাটাগরিগুলো আর আসলে কোনো হয় না যে জল অচল সম্পর্ক এইরকম, মানে একদম ওই যে ফ্রেন্ড এনিমি একদম স্মিটিয়ান অর্থে দুইটা ক্যাটাগরি আকারে হাজির হইতেছে এট দ্যাট টাইম। এবং আরেকটা কাজের সূত্র ধরেই বলি আমি, আমার সিদ্ধান্ত না দিয়ে, এটা হচ্ছে কাজলী শেহরিন ইসলামের একটা কাজ আছে বাংলাদেশের বিজ্ঞাপন নিয়ে, যে বিজ্ঞাপনের গত কয়েক দশকে বিজ্ঞাপনের ভাষা, সেখানে ন্যাশনালিজমের ভাষা কেমনে চেঞ্জ হচ্ছে। তো সেখানে উনি দেখাচ্ছিলেন যে আসলে 90 দশকের শেষ নাগাদ আইসা বাংলা বিজ্ঞাপনে চেতনা নামক জিনিসের আবির্ভূত হচ্ছে। ফলে আমরাও দেখি যে 90 দশকের মাঝামাঝিতে মুক্তিযুদ্ধের চেতনা এই বর্গটা এসে হাজির হইতেছে, এবং চেতনা হয়ে যাচ্ছে এমন একটা জিনিস যে একই সাথে স্বাধীনতা বিরোধীদেরকে রুখবে, আবার একই সাথে সে মৌলবাদীদেরও রুখবে। মানে আমরা শাহবাগে এসে পরবর্তীতে যা প্রকাণ্ড ম্যানিফেস্টেশন দেখি, তার নির্মাণটা আসলে ওই সময় ধীরে ধীরে হচ্ছিল। এবং এই যে ধরেন এবং এটা আসলে অবাক করা বিষয় না যে ওই সময় ওই আবহাওয়ার মধ্যেই মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠা হচ্ছে, 96 সালে মুক্তিযুদ্ধ জাদুঘর হচ্ছে। সেখানেও আসলে একই ধরনের এই চেতনা, সেখানে এই কি পাবলিক স্পেস, একই পলিটিক্যাল স্পেস, কারণ হচ্ছে তার এখন স্মৃতিচারণ তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতেছে। কারণ হচ্ছে সে যাকে শত্রু বলে 71-এ দেখছে, তার অ্যাক্টিভিটি সে আবার অ্যাক্টিভ হয়ে উঠছে জনপরিসরে, তাহলে তাকে কেমনে মোকাবেলা করবে, তার ওইটাকে আবার জনসমক্ষে না দেখানো ছাড়া। ফলে এই 90 দশকের এই শেষ নাগাদ কিংবা মাঝামাঝি থেকে যখন চেতনা আসতেছে, তখন তো আসলে এই চেতনাটা আমাকে রক্ষা করতে হচ্ছে কারো বিরুদ্ধে। তারা কি করছে? একটা হচ্ছে তারা নারী নিপীড়ন ইস্যুটা আসতেছে, ঠিক এই সময় গণহত্যা কিংবা জেনোসাইড বলতে আমরা এখন যেটা বলতেছি, জেনোসাইড নিয়ে চর্চা ধীরে ধীরে মুক্তিযুদ্ধের একদম প্রধান অংশের দিকে ঢুকে পড়তেছে এসে, এবং রীতিমতো এটা এতই শক্তিশালী হয়ে উঠতেছে ওই সময়ে মুক্তিযুদ্ধের বিজয় নিয়ে গল্প কথা কিংবা বিজয় নিয়ে আনন্দ করা, বিজয় উৎসব নিয়ে উদযাপন করা, এটাকেও নেতিবাচক হিসেবে হাজির করা হচ্ছে। যেমন আমি সবচেয়ে প্রভাবশালী আমি আমার মুনতাসির মাহমুদ স্যারের একটা লাইন থেকে উদ্ধৃত করি। উনি হচ্ছে এরকম বলতেছিলেন যে আসলে বাঙালি ভালোবাসে বীরত্বগাথা, এর একটি কারণ হচ্ছে বোধহয় ক্ষুদ্র এক বদ্বীপে তার বসবাস, মাত্র কিছুদিন হলো বাইরের জগতের পরিচিত হচ্ছে, সে সময় বীরের কথা বলতে চায়। এ যাবৎ প্রকাশিত মুক্তিযুদ্ধের ইতিহাসের বইপত্র দেখলে এ কথাটি আরো স্পষ্ট হবে। এটা হচ্ছে 2002 সালে যখন চুকনগর গণহত্যা নিয়ে কাজ করতে যাচ্ছেন। অর্থাৎ গণহত্যা নিয়ে যখন কাজ করা শুরু হচ্ছে, তার আগে হচ্ছে বীরত্ব গাথা কিংবা হচ্ছে মুক্তিযুদ্ধের যে বীরদের যে জয়গাথা কিংবা মুক্তিযুদ্ধের বাদ বাকি যে ঘটনাগুলো, তাকে আসলে এক ধরনের এটা একটা নেতিবাচক জিনিস কিংবা এটা খুব একটা উদযাপনযোগ্য না। সেখান থেকে কারণ হচ্ছে ওই সময় গণহত্যাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ আমি যার সাথে রাজনীতি করতেছি, যে আমার অপোনেন্ট, সে কি করছে ওই সময়, ফলে আমি আবারও সেই হিস্টোরিক্যাল ওনটাকে নিয়ে কাজ করা স্টার্ট করি। এবং এখানে আরেকটা ঘটনাও ঘটে, যেটা হচ্ছে এটা আসলে প্রমাণ করাটা বেশ টাফ, কিংবা আমাকে প্রমাণ করতে হবে আসলে, যেখানে আমি এখন জাস্ট ক্লেমটা করতে পারি যে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা যখন আলোচনা হয়, তখন আসলে বাংলাদেশের সক্রিয় যত পলিটিক্যাল পার্টি ছিল তখন প্রায় সবারই এক ধরনের অংশীদারিত্ব থাকে। কিন্তু আমি যখন শুধু হিস্টোরিক্যাল উন্ডে যাই, তখন আসলে যেটা হয় যে আর কারোরই কোনো অবদানের জায়গা থাকে না। তখন আপনি পুরো পলিটিক্সটা নির্মাণ করবেন যে একদিকে হয় পুরো বাঙালি, আরেকদিকে হচ্ছে পুরোটা যে আমাকে উন করছে, এখন ওর সাথে যদি কেউ থাকে সেও পক্ষের হবে। ফলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা যে ধীরে ধীরে একটা দলের দিকে যাচ্ছিল, এবং এটা কিন্তু ঠিক মুজিবকে কেন্দ্র করে যায়নি, এটা অনেক বেশি গেছে আসলে গণহত্যার ইতিহাসকে কেন্দ্র করে। এবং এটা মোটেও অবাক করার বিষয় না যে 2008-এর পরে আমি একটু পরেই এখন বলতেছি যে 8-এর পরে আসলে গণহত্যা ইটসেলফ এটা হয়ে ওঠে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের যে মতাদর্শিক হাতিয়ার যে 2-3টা উপাদান থাকে, তার মধ্যে গণহত্যা একটা বড় উপাদান হয়ে ওঠে। 2008-এ যখন 8-এর পরে যেটা ঘটলো, যে আগে যেটা ছিল কেবলমাত্র এই যে চেতনা নিয়ে যে আলোচনাটা করলাম, এটা যেটা ছিল হচ্ছে একটা বুদ্ধিভিত্তিক কসরত, একটা ইন্টেলেকচুয়াল লড়াই চলতেছে এই জায়গায়। কিন্তু 8-এর পরে এটা আসলে একটা স্টেট স্পন্সর্ড ঘটনা হয়ে উঠতেছে। তখন দুইটা ঘটনা করতেছে, একটা হচ্ছে পুরো মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চাকে এক ব্যক্তির অবদানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে ধীরে ধীরে। সেখানে খোদ তাজউদ্দিন থেকে শুরু করে বাদ বাকি খোদ আওয়ামী লীগের জিনিসটা থাকতেছে না, যেটা 90 দশকে কিছুটা আওয়ামী লীগের একটা ঘটনা ঘটার চেষ্টা করতেছিল। 8-এর পরে এটা আসলে আওয়ামী লীগের জিনিস আর থাকে না, বরঞ্চ এটা খোদ শেখ মুজিব কেন্দ্রিক একটা ঘটনা ঘটতে শুরু করে।
এবং 2008-এর পরে যখন মুক্তিযুদ্ধ পুরো স্টেট স্পন্সর্ড একটা জিনিস ঘটলো, স্টেট স্পন্সর্ড ইতিহাস চর্চার অংশ হয়ে উঠলো, এইটা ঘটে হচ্ছে বেসিক্যালি, আমার আর্গুমেন্ট হচ্ছে এখানে এটা দুইটা পদ্ধতিতে ঘটে। আমি সময় কি নিচ্ছি না তো বেশি? আচ্ছা, আমার আর্গুমেন্ট হচ্ছে এখানে দুইটা প্রক্রিয়া ঘটে। একটা হচ্ছে আইন আদালতের অযাচিত হস্তক্ষেপ, আরেকটা হচ্ছে সিলেক্টিভ ডিসক্লোজার অফ আর্কাইভাল ডকুমেন্টস। আইন আদালতের অযাচিত হস্তক্ষেপ, ধরেন আপনাদের যদি দেয়াল উপন্যাস নিয়ে মনে থাকে, যে হচ্ছে তখন আদালত বলে যে হচ্ছে দেয়াল উপন্যাসের একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি, যে এখানে কিছু অংশ আদালতের মনে হচ্ছে যে পারফেক্টলি রিপ্রেজেন্ট হচ্ছে না, ফলে ভবিষ্যতের প্রজন্মের ইতিহাসের স্বার্থে এটা আসলে তুলে নেওয়া উচিত কিংবা এটা রিরাইট করা উচিত। এখন খেয়াল করে দেখেন, দেয়াল উপন্যাসটা ফিকশন মাত্র ছিল। এটা খুবই কমন সেন্স আমাদের যে আসলে উপন্যাস এবং সাহিত্য ইতিহাসের মধ্যে পার্থক্য কোন জায়গায়, ফিকশনের মধ্যে। কিন্তু আদালত সেখানেও হস্তক্ষেপ করলো, এবং শুধুমাত্র এমন না যে ধরেন এখানে এমন কোনো বক্তব্য দেওয়া হয়েছে এটা হচ্ছে একদম বিপরীত, এরকমও কিছু না। হ্যাঁ, সেখানে শুধুমাত্র আদালতের মনে হয়েছে যে রিপ্রেজেন্টেশনটা, অর্থাৎ এটা ঝামেলাটা ছিল হচ্ছে শেখ মুজিবের হত্যাকাণ্ডের ঘটনাটাকে, তার মনে হচ্ছে যথেষ্ট করুণাদায়ক হয় নাই, যথেষ্ট মর্মান্তিকভাবে উপন্যাসিক তুলে আনতে পারেন নাই, এই কারণে হচ্ছে রিরাইট করার দেওয়া হলো। এটা হচ্ছে একটা ঘটনা। 2 নম্বর ঘটনাটা আপনি খেয়াল করে দেখেন, ডেভিড বার্গম্যান 30 লক্ষ শহীদের একটা, ওইটা নিয়ে কিছু কোয়েশ্চন তুলছিলেন। আমি আবার বলতেছি, আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি মোটেও তর্কটা 30 লক্ষ শহীদ কিংবা হচ্ছে আমাদের এখানে আসলে 30 লক্ষ এই ট্রেন্ডটা আছে যে 30 লক্ষ শহীদ কিনা এই তর্কটা তুলে জেনোসাইড ডিনায়াল করার একটা প্রবণতা আছে, আমি মোটেও এই জায়গা থেকে আমি আলোচনাটা করতেছি না। আমি করতে শুধু এই জায়গা থেকে যে এইটা একটা একাডেমিক হিস্টোরিক্যাল ডিবেট ছিল, কিন্তু সেই ডিবেটে আদালত তখন কি করলেন, তাকে কোর্ট অফ কন্টেম্প্ট করলেন। তার বিরুদ্ধে যখন হচ্ছেন বাংলাদেশের 49 জন না 50 জন বুদ্ধিজীবী একটা বিবৃতি দিলেন, তখন আদালত তাদের সবাইকে ডেকে নিয়ে গেলেন। ফলে খেয়াল করে দেখেন এখানে কি হচ্ছে, একদিকে আমি দেখতে পাচ্ছি গণহত্যা নিয়ে আলাপটা, মানে 30 লক্ষ শহীদ, আরেকদিকে দেখতে পাচ্ছি হচ্ছে আমি শেখ মুজিব। এই দুইটো ক্ষেত্রে যখন হচ্ছে আইন ও আদালতের অযাচিত হস্তক্ষেপ আইসা ঢুকলো, তখন যে আসলে পাবলিক স্ফিয়ারে, এবং আমরা এরপরে দেখি যে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো আইন তৈরি হচ্ছে, যেখানে মুক্তিযুদ্ধের চেতনার নামের সংজ্ঞার সাথেই একটা অ্যাবস্ট্রাক্ট সংজ্ঞা আইনে যখন ঢুকানো হচ্ছে, সেই সংজ্ঞার সাথে শেখ মুজিব থেকে শুরু করে সব কিছু এনে ঢুকায় ফেলা হচ্ছে, তখন যেটা হয় যে বাংলাদেশের মানে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার অধিকাংশ বই আসলে মুজিব নিয়ে কিংবা গণহত্যা নিয়ে লেখা ছাড়া কোনো উপায় ছিল না। আমি মনে করি আর কি, আমি বলতেছি না যে সবাই শুধু টাকার জন্য লিখছে, এরকম কোনো অ্যাজাম্পশনে আমি করতেছি না, সেটা থাকলে থাকতে পারে, কিন্তু পুরো পরিস্থিতি তখন এমন হয় যে এখানে আসলে এটা মোটেও অবাক হওয়ার বিষয় না। এই পরিস্থিতিতে বাংলাদেশের অধিকাংশ মুক্তিযুদ্ধের বই যে আসলে হয় শেখ মুজিবকে নিয়ে, কিংবা ভিতরে অন্য আলাপ শিরোনামে শেখ মুজিব আছে, হয়তো একটা প্রবন্ধ হচ্ছে শেখ মুজিবকে নিয়ে, বাদ বাকি আলাপ অন্য কিছু নিয়ে, কিন্তু শিরোনামে, বইয়ের শিরোনামে শেখ মুজিব আছে। একদিকে হচ্ছে শেখ মুজিব নিয়ে আলাপ, আরেকদিকে হচ্ছে গণহত্যা নিয়ে আলাপ তার হচ্ছে। এবং এটা আমরা অবাক হওয়ার বিষয় নাই যে হচ্ছে এই 2000 শাহবাগ শাপলার পরেই গণহত্যা নিয়ে কাজ করার জন্য অনেকগুলো ইনস্টিটিউশনও গড়ে ওঠে বাংলাদেশে। তো এই সম্পর্কগুলো যে খুব ডিরেক্টলি হয় সবসময় এমন না, একটা ইনডিরেক্ট সম্পর্ক আসলে এগুলোতে তৈরি হয়। ইভেন এই শেখ মুজিব এবং এই সম্পর্কটা কেমনে হয়, মানে আরেকটা উদাহরণ দেওয়া যায়, এটা হচ্ছে ইমতিয়াজ স্যারের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমতিয়াজ স্যারের ঘটনা থেকে, যে সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের ইমতিয়াজ স্যার একটা বই লিখছিলেন হচ্ছেন স্টেট ভার্সেস পার্সন সম্ভবত। এই বইটাতে উনি এমন কিছুই বলেননি যে এটা হচ্ছেন বেসিক্যালি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কিংবা হচ্ছে মোটা দাগে আসলে আওয়ামী লীগের ইয়েতে। ওনার শুধুমাত্র দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে 7ই মার্চে শেখ মুজিব জয় বাংলার পরে পাকিস্তান শব্দ উচ্চারণ করছিলেন, এটা হচ্ছে একটা। আর 2 নম্বর তিনি বলছিলেন যে এখানে যে গণহত্যাটা হয়েছে তার ইতিহাসটা ঠিক হলোকাস্টের মতো না, রুয়ান্ডার মতো না, অর্থাৎ রেশিয়ালও না, এথনিক্যালও না, রিলিজিয়াসও না, এটা বেসিক্যালি একটা ডেমোক্রেটিক মুভমেন্টকে দমানোর জন্য এই জেনোসাইডটা চালানো হয়েছে। সেফ এই বক্তব্য, উনি জেনোসাইড অস্বীকার করেন নাই, উনি মুজিবকে অস্বীকার করেন নাই, কিন্তু তার বিরুদ্ধে তখন এই দুইটা কারণে তার বিরুদ্ধে তখন অভিযোগ তোলা হলো যে তিনি আসলে মুক্তিযুদ্ধকেই অস্বীকার করছেন, ইতিহাস বিকৃতি করছেন, তার চাকরিচ্যুতির ঘটনা ঘটলো, তাকে রীতিমতো হেনস্থা করে অফিস ছাড়া হইলো। এখন খেয়াল করে দেখেন, উনি কিন্তু আওয়ামী লীগের, আমরা যতদূর জানি যে উনি একদম আওয়ামী লীগের ভেতরকার মানুষই ছিলেন, কিন্তু তাতেও লাভ হয় নাই আসলে, কারণ এই দুটো জায়গায় এসে আসলে মেইন স্ট্রিমের আওয়ামী লীগের বক্তব্যের সাথে মিল খায় নাই। একই ঘটনা আমরা দেখি হচ্ছে তাজউদ্দিনের মেয়ে শারমিন আহমেদ যখন হচ্ছে নেতা ও পিতা বইটা লিখলেন, নেতা ও পিতা বইটা লেখার পরে এখানে কিন্তু উনি এমন কিছুই বলেননি যে এটা আসলে আমাদের এখানে মুক্তিযুদ্ধের ইতিহাসের খুব বিরুদ্ধে কোনো কিছু যাচ্ছে। উনি শুধুমাত্র ওনার বাপের
দৃষ্টিভঙ্গিটা, মানে তাজউদ্দিনের দৃষ্টিভঙ্গিটা ফুটিয়ে তুলছিলেন, তাতে আওয়ামী লীগের মনে হয়েছিল, কিংবা আমাদের পুরো বৃহত্তর স্কেলের মনে হচ্ছিল যে এটা আসলে মুক্তিযুদ্ধকে কিংবা শেখ মুজিবের অবদানকে একটু অবদানকে খাটো করা হচ্ছে। ফলে তাকে কোন ভাষায় আক্রমণ করা হয়নি, তার স্বামী ওনার হাজব্যান্ড মুসলিম ব্রাদারহুডে থাকতেন, সেখানে কেমনে ডিল হয়েছে, তার লোকের জামাতের কি সম্পর্ক, অজস্র গালাগালি সংসদ থেকে শুরু করে পত্রপত্রিকা কোনো কিছুতে বাদ যায় নাই। আমরা ওই সময় ব্লগিং জমানায় হালকা আমাদের যতদূর মনে আছে যে ব্লগে শারমিন আহমেদকে গালাগালি করে অজস্র লেখাপত্র তখন তৈরি হয়েছিল। এটা হচ্ছে দুইটা নমুনা বললাম আমার প্রাথমিক ক্লেইমের। সেকেন্ড ক্লেইম হচ্ছে যে এখানে এই যে স্টেট স্পন্সর্ড ইতিহাসের 2 নম্বর পদ্ধতিটা ছিল সিলেক্টিভ ডিসক্লোজার অফ আর্কাইভাল ডকুমেন্টস। এটা কিভাবে করছে, এর একটা নমুনা হিসেবে নেওয়া যায় হচ্ছে সিক্রেট ডকুমেন্টস অফ শেখ মুজিবুর রহমান, যে বইটা বের হয়েছে 14 খণ্ডে বের হয়েছিল। তো সেখানে দেখবেন ভূমিকাতে শেখ হাসিনা বলতেছেন যে হচ্ছে উনি কিভাবে এই জিনিসগুলো পাইছেন। আমরা যদি অনুমান করতে পারি যে এই ধরনের ডকুমেন্টস বাদবাকি সকল রাজনৈতিক দলকে নিয়েও আসলে কিংবা রাজনৈতিক নেতাদের নিয়েও ছিল। অনুমানটা কিসের ভিত্তিতে করতেছি, ধরেন আমি একটা ছোট উদাহরণ দিই। এটা হচ্ছে 70 সালের কিছু দলিল, 8টা পয়েন্ট গেলে 6টায় থাকতেছে এখানকার লোকাল বামপন্থীদের নিয়ে। তারা কে কোন জায়গায় কোন পত্রিকা বিলি করতেছেন, সেই পত্রিকার নাম কি, এটা পর্যন্ত এখানে আছে। তো এটা খুব অদ্ভুত না যে হচ্ছে এরকম রিপোর্টে আপনি পাচ্ছেন এরকম অজস্র বামপন্থী দলগুলো নিয়ে রিপোর্ট, কিন্তু সিক্রেট ডকুমেন্টস আপনি শুধু শেখ মুজিব নিয়ে পাবেন। তার মানে আমরা অনুমান করতে পারি, এবং উনি যেটা বলতেছিলেন মানে যে শেখ মুজিব নিয়ে উনি আসলে এখান থেকে শুধু শেখ মুজিব নিয়ে ডকুমেন্টসগুলোই বের করছিলেন। এখন খেয়াল করে দেখেন, উনি আমি একদম কোয়েশ্চন করতেছি না যে এটা সত্য না মিথ্যা, এই কোয়েশনের দিকে যাচ্ছি না। আমার এটা হচ্ছে এই যে ডিসক্লোজারটা করা হইল, আপনি একজনের করলেন, বাকি কারো করলেন না। ফলে এইখানে যেটা হয়, আপনি যে ইতিহাসটা তৈরি করেন তা পার্টিজান হয়ে উঠতে, তা একটা ব্যক্তিকেন্দ্রিক ইতিহাস হয়ে ওঠার একদম উপযোগী, একদম উৎকৃষ্ট নমুনা হচ্ছে এটা। এবং শেখ হাসিনা তখন বলে ফেলেন, ওই ভূমিকাতে উনি বলতেছেন যে আমার আব্বাই যে আসলে সবকিছু করতেছেন, আমার বাপি যে সবকিছু করতেছেন, বাদ বাকি তো কারণে কিছু নাই। এটা বলতেই পারেন এই জায়গা থেকে, কারণ হচ্ছে বাকিদের কারণেই আসলে আর কোনো আর্কাইভাল ডকুমেন্টস ডিসক্লোজ হচ্ছে না। ফলে আমরা এখানে আর্কাইভাল ডকুমেন্টসে আমরা 2 ধরনের লুকোচুপি দেখি। একদিকে দেখি কি শেখ মুজিব নিয়ে আর্কাইভাল ডিসক্লোজ করা হচ্ছে, আবার একই সময় দেখি যে 72 থেকে 75-এর আর্কাইভাল আপনি আবার খুব বেশি পান না। ফলে একদিকে উন্মোচন করা, যে মুজিবকে নিয়ে উন্মোচন করা হচ্ছে, বাকিদেরটা লুকানো হচ্ছে, মুজিবেরই কিছু ঘটনা আপনি আর্কাইভাল পাচ্ছেন না। এখন দেখেন এই আর্কাইভাল ডকুমেন্টস উন্মোচনটা, এটা নট যে এখানে যা বলা হয়েছে এটা মিথ্যা, তা মোটেও না, কিন্তু আপনি আসলে তখন সত্যের একটা অংশ মাত্র পান। ফলে আমার আর্গুমেন্টটা হচ্ছে যে এই দুটো প্রক্রিয়ায় 2008-এর পরে, 2008-এর আগ পর্যন্ত যা ছিল ইন্টেলেকচুয়াল রসদ, যা ছিল হচ্ছে ইন্টেলেকচুয়াল জগতের পাবলিক স্ফিয়ারের মারামারির জায়গা, 2008-এর আওয়ামী লীগ দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পরে এই পুরো ঘটনাটা ঘটে হচ্ছে একদম ভিন্ন তরিকায়, একটা স্টেট স্পন্সর্ড ওয়েতে ঘটে। সেখানে বিভিন্ন জাদুঘর থেকে শুরু করে সেগুলোর প্রতিষ্ঠা, তার সাথে কেমনে লেনদেন তৈরি হচ্ছে, এই পুরো জিনিসটাই আসলে ওই সময় ইয়েতে ঘটে। যেমন আমি একটা ছোট ঘটনা বলে ফেলি। এটা হচ্ছে খুলনাতে যখন গণহত্যা জাদুঘর, আমি যেখানে কর্মরত ছিলাম, তো আমি রিপোর্টগুলো যখন দেখতেছিলাম, গণহত্যা জাদুঘর যখন প্রতিষ্ঠা করা হয়, তখন প্রথম দিককার রিপোর্টে লেখা ছিল যে 17 মেয়ের প্রতিষ্ঠা বার্ষিকী, এই কারণে যে চুকনগর গণহত্যা হচ্ছে 20 মে, 19 মে আর 20 মে, এই কারণে। 1 বছর পরে আমি রিপোর্টে আবিষ্কার করলাম যে লেখা যে 17 মে এই কারণে, কারণ হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস ছিল 17 মে। সো এই যে ধরেন প্রতিষ্ঠা কেন হইলো, তার পুরো কারণটা আসলে বদলে যাচ্ছে। এটা আসলে আমি একটা ছোট নমুনা দিলাম যে কিভাবে প্রতিষ্ঠানের সাথে স্টেট তার সম্পর্কটা তৈরি হয় এবং তার বক্রটা বড়টা চেঞ্জ হইতে থাকে, তার একটা জাস্ট ছোট নমুনা হিসেবে আমরা এটা বললাম। তবে এটাও একটু বলি যে হচ্ছে একদম শেষ মুহূর্তে চলে আসছি আমি। গত 1 দশকে এই যে স্টেট স্পন্সর যে হিস্টোগ্রাফিটা হয়, সেখানে আসলে যে এক ধরনের ইতিহাসের ধরেন নির্মিতি এবং বিকৃতি ঘটে, তা থেকে আসলে খুদ শেখ মুজিবও রেহাই পান নাই। হ্যাঁ, তো এটা একটা মজার জিনিস দিয়ে আমি শেষ করে ফেলি, আমার বক্তব্য শেষ করবো। এটা হচ্ছে আমি একটু কষ্ট করে আমি আপনাদেরকে পড়ে শোনাবো। এটা হচ্ছে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী AK-M মুমিনের সম্পাদনায় মুজিবের ভাষণ সমগ্র নামে একটা বই বের হয়, মোটা ওনার সবগুলো ভাষণ। তখন হচ্ছে দেখলাম যে সেই ভাষণের 10 জানুয়ারি মুজিবের যে ভাষণ, সেখানে আব্দুল মোমেনের সম্পাদিত যে ভাষণ সমগ্র, সেখানে লেখা আছে যে উনি ভাষণে মুজিব বলতেছেন,
আমরা ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী, ভারত সরকার ও ভারতবাসীকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। বাংলার স্বাধীনতা যুদ্ধে সমর্থন দান ও সহযোগিতা দানের জন্য ব্রিটিশ, জার্মানি, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন জনগণকে আমি ধন্যবাদ জানাই। তো আমি যখন এটা নিয়ে কাজ করছি, আমার একটা সন্দেহ জাগলো যে এটা ঠিক মুজিবের কলকিয়ালের লোক এটা মিলতেছে না। আমি ওই সময় ভিডিওতে, মানে এটা তো ভিডিওতে অ্যাভেলেবল, ভিডিওটা শুনি। ভিডিওতে এখন উনি কি বলতেছেন দেখেন। আমি মুবারকবাদ জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে, আমি মুবারকবাদ জানাই ভারতবর্ষের জনগণকে, আমি মুবারকবাদ জানাই ভারতবর্ষের সামরিক বাহিনীকে, আমি মুবারকবাদ জানাই রাশিয়ার জনগণকে। এইরকম ডট 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 ধরে উনি অনেক লম্বা বক্তব্য দিচ্ছেন। এই পুরো বক্তব্যকে যদি অনুবাদ হইতো বুঝতাম, এই পুরো বক্তব্যকে একের মোমেন্ট হচ্ছেন 2 লাইনে নিয়ে চলে আসছেন যে আমি ধন্যবাদ জানাচ্ছি সারা দুনিয়াকে, এটা বলে আর কি। তো এটা ওই জায়গা থেকে যে আসলে ওই সময় যে ইতিহাস বিকৃতির যে ঘটনাটা ঘটতেছিল, এটা আসলে মুজিবও খোদ এখান থেকে রেহাই পাননি আসলে। 2 নম্বর, আমি একটু আগে যেটা বললাম যে গণহত্যা নিয়ে, একদিকে মুজিব নিয়ে প্রচুর পরিমাণ মেইন স্ট্রিম পত্রিকা থেকে শুরু করে সব জায়গায় একটা উদ্ধৃতি আমরা রেগুলার দেখি। উদ্ধৃতিটা হচ্ছে এরকম, আমি একটা মিনিট, এটা কি আচ্ছা, আমি এই জায়গাটা মনে হয় আমি হারাই ফেলছি। আচ্ছা, না না, পাইছি। যেমন একটা উদ্ধৃতি অজস্র বইতে, বাংলাদেশের মোটামুটি মুক্তিযুদ্ধ নিয়ে গণহত্যা যারাই কাজ করছেন তাদের বইতে উদ্ধৃতি আপনি পাবেন, এমনকি পত্রিকাতেও পাবেন ওই সময় গিয়ে, মেইন স্ট্রিমের সকল পত্রিকায়, যে একটা উদ্ধৃতি পাবেন আপনি এরকম করে যে 1981 সালের জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণার 33তম বছর উপলক্ষে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে মানব ইতিহাসের যত গণহত্যা হয়েছে এর মধ্যে বাংলাদেশের 1971 সালে গণহত্যার স্বল্পতম সময় সর্ববৃহৎ। গড়ে প্রতিদিন 6,000 থেকে 12,000 মানুষকে হত্যা করা হয়েছে। এটি হচ্ছে গণহত্যার ইতিহাসে প্রতিদিনের সর্বোচ্চ নিধন হার। এই এটা তো খেয়াল করে দেখেন, আমি আসলে প্রত্যেকটা বই ধরে ধরে এই 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 এক্স্যাক্টলি এই উদ্ধৃতির মানে সূত্র খুঁজছি। আমি আসলে বেসিক্যালি কোনো জায়গায় কোনো সূত্র পাইনি, এবং 81 সালের জাতিসংঘের যে রিপোর্টগুলো উন্মুক্ত আছে সেগুলোও দেখলাম, আসলে আমি এইরকম কোনো ধরনের ডকুমেন্টস পাইলাম না। এবং কয়েকবার আমি পাবলিকলিও সোশ্যাল মিডিয়াতে বলছি যে এটার উদ্ধৃতির কি কোনো, আমার লেখার জন্যই, যে এটার কোনো উদ্ধৃতির কোনো হদিস কেউ দিতে পারেন কিনা, এটা যে এটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে। অনেক ঘাটতে পাইলাম যে 2002-3 সালের দিকে প্রথম ব্লগস ফেয়ারে লন্ডন ভিত্তিক কয়েকজন ব্লগার এই লাইনটা শুরু করেন, তারপর এটা দেদারসে সবাই মারেন। এখন খেয়াল করে দেখেন, এটা বলতাম এই কারণে যে হচ্ছে পুরো রেজিমে কি হইলো যে আপনি কিছু কিছু বক্তব্য যদি আপনার নেগেটিভের লোকে মিলে, এটা সত্য কি মিথ্যা এটা যাচাই করার দরকার নাই, ইট ক্যান বি পাবলিশড। আবার কিছু কিছু বক্তব্য আপনি পাবলিশ করতে পারবেন না, এটা আবার মুক্তিযুদ্ধের চেতনা কিংবা হচ্ছে আপনার ল এসে আপনাকে বেরিয়ার দিচ্ছে, সেখানে ফিকশন হোক আর যাই হোক। তো সেই জায়গা থেকে আমি 2টা উদাহরণ দিলাম। আমি আমার বক্তব্য একদম শেষের দিকে চলে আসছি। আমি আসলে এতক্ষণ যা আলাপ করলাম তার জিসটা যদি বলি, যে আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের এখানকার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার সাথে এখানকার রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিসরের সম্পর্ক খুবই ওতপ্রোত। একদিকে যেমন ইতিহাস চর্চা সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিসরকে প্রভাবিত করতেছিল, কিন্তু ইতিহাস চর্চা না যত বেশি প্রভাবিত করতেছিল, তার চেয়ে বেশি অনেক বেশি প্রভাবিত হচ্ছিল আসলে খুদ ইতিহাস চর্চাটাই। সাংস্কৃতিক এবং রাজনৈতিক এই পুরো রাজনৈতিক ময়দানে কি চলতেছে তার প্রভাব এসে পড়তেছিল আসলে ইতিহাস চর্চার উপরে। ফলে এখানে ইতিহাস চর্চা ঠিক ইতিহাস শাস্ত্রে যেমন ইতিহাস আলোচনা করা হয়, কিংবা যে কোনো একটা বর্গ, ঐতিহাসিক বর্গকে ইতিহাস শাস্ত্রে যেভাবে আলোচনা করা হয়, আমাদের এখানে আসলে এটা সেভাবে আর হয় নাই। আমাদের এখানে সবসময় হয়েছে ইমিডিয়েট স্মিটিয়ান, আপনার পলিটিক্যাল অর্থে যে এনিমি এবং ফ্রেন্ডস, সেইটা কিভাবে ডিফাইন করব তার আলোকে এখানে সবসময় বর্গগুলো তৈরি হয়েছে। ফলে আমার ইয়েটা হচ্ছে যে এখানে হচ্ছে যখনই পুরো মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চায় এবং বাংলাদেশের রাজনীতিতে, রাজনৈতিক পরিসরে জামাতের অ্যাক্টিভ হওয়া, 71কে ডিনায়াল করা, এই জিনিসগুলো পুরো মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চাকে এমনভাবে প্রভাবিত করছে, পরবর্তীতে আর আসলে কোনো ইতিহাস চর্চাই আমাদের এখানে ঠিক একাডেমি যে অর্থে ইতিহাস শাস্ত্র আলোচনা করে, এইটা আমাদের এখানে সম্ভব হয় নাই। এখানে সবসময় ইতিহাসটা আসলে ইমিডিয়েট রাজনৈতিক ফায়দা হাসিলের একটা মোক্ষম অস্ত্র হিসেবে হাজির হয়েছিল। আমরা আসলে এই মুহূর্তে যখন দাঁড়াইছি, আমরা আরেক ধরনের একটা ভায়োলেন্ট মেমোরি নিয়ে, মানে 71-এর ভায়োলেন্ট মেমোরি, সেই মেমোরিটা যেভাবে আমাদেরকে ট্রমাটা আমাদের আগের প্রজন্মকে সবসময় হন্ট করাই বেড়াইছে, তার পুরো পলিটিক্সকে শেপ করছে। আমরা আসলে এই মুহূর্তে যখন দাঁড়াইছি আমরা আরেকটা এরকম ট্রমাটিক ইভেন্ট আমরা দেখে ফেলছি, আমরা আরেকটা ভয়াবহ ভায়োলেন্ট ইভেন্ট দেখছি। দয়া করে ভুল বুঝবেন না, এই দুইটা আমি কম্পেয়ার করতেছি না, এরকম কোনো কিছুই না, বাট ইটস এ ভায়োলেন্ট ইভেন্ট যার একটা ট্রমা এই সোসাইটিতে রয়ে যাবে। ফলে এইখানে দাঁড়ায় আসলে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস
চর্চারটাকে আমাদের আবারও আসলে দেখা লাগতেছে ভালো করে। কারণ হচ্ছে ওই ইতিহাস চর্চার যে খামতিগুলো ছিল, যে ক্রিটিকগুলো ছিল, সেখান থেকে যেন আমরা এইবার বের হয়ে নতুন করে আলাপ করতে পারি। আদারওয়াইজ আমাদের সোসাইটিতে যে ট্রমা আমাদের ওই চর্চাকে চালিত করছিল, সেই একই ট্রমা যদি এখনো চালিত করে, তাহলে এখন আরো জটিল পরিস্থিতি ধারণ করবে, এখন শত্রু মিত্র আরো প্রবল হয়ে উঠবে। বলে সেই জায়গা থেকে আসলে আমার এই ক্রিটিকের জায়গা। বর্তমান পরিস্থিতিতে যে অবস্থা, দয়া করে আপনারা ওই জায়গা থেকে নিবেন না। কারণ হচ্ছে এবং শুরুতেই যেটা বলতেছিলাম যে ইতিহাস এবং বয়ানের মধ্যে, ঐতিহাসিক বয়ানের মধ্যে যে পার্থক্য, এটা একটু মাথায় রাখা জরুরি। কারণ রিসেন্টলি জুলাই সনদ কিংবা ঘোষণাপত্রে আমরা যে ধরনের ম্যানিফেস্টেশন দেখি ইতিহাস এবং বয়ানের, সেখানে আমরা আসলে এই ফারাকটা দেখি না। আমরা দেখি যে এখানে সেফ এক বয়ানের স্থলে আরেক বয়ান ইতিহাস হচ্ছে। ফলে আমার অনুমান যে আমাদের সামনে আসলে খুব একটা শুভ লক্ষণ নাই এখন পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।